আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আমি সাইদ নাদিমুল হাসান, এডুকেশন ইমিগ্রেশন কনসালট্যান্ট অ্যান্ড ফাউন্ডার অফ প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড। আজকে অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। বেসিক্যালি একটা ইমিগ্রেশন আড্ডা টাইপের। কয়েকটা কান্ট্রি নিয়ে একটু কথা বলবো। আর রিসেন্ট সিনারিওতে কোন কোন দেশগুলো আপনাদের ফোকাস করা উচিত সেগুলো নিয়ে একটা রাফ আইডিয়া দিব আরকি। যেগুলো বেশি কোয়েরি আসছে আমাদের গ্রুপে সেগুলো নিয়ে একটু কথা বলবো। সো ফার্স্ট অফ অল ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবে আমাদের প্রোগ্রাম ছিল ২৭ তারিখ। সো ইট ওয়াজ এ গ্রেট ইভেন্ট। ভিসি মহোদয় ছিলেন সেখানে। সারাদিন আমাদের হাজার হাজার স্টুডেন্টদের কোয়েরি, স্কলারশিপ, টাইজ ইন হোম কান্ট্রি, স্টেটমেন্ট অফ পারপাস বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সো খুবই ভালো একটা প্রোগ্রাম ছিল। অ্যান্ড সেকেন্ডলি কংগ্রেচুলেশনস টু অল ও অ্যান্ড এ লেভেল স্টুডেন্টস যারা এক্সেলেন্ট রেজাল্ট করেছেন। ডেইলি স্টার অ্যাওয়ার্ড তারা পেয়েছেন। খুব প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড। যারা ইংলিশ মিডিয়ামে আছেন সবাই জানেন। সো বেস্ট উইশেস ফর ইউ অল। আর হচ্ছে হ্যাঁ, তো মেইন ভিডিওতে চলে আসছি। সো প্রথমে কথা বলবো অস্ট্রেলিয়া নিয়ে। অস্ট্রেলিয়া নিয়ে সবথেকে বেশি কোয়েরি এখন আসছে আমাদের কাছে। যে কারণটা হচ্ছে অবশ্যই সেটেলমেন্টের একটা বিষয় আছে। তো কারণ ক্যানাডাতে আমরা আগের তুলনায় অনেক কম রেসপন্স পাচ্ছি, কারণ ক্যানাডাতে ল চেঞ্জ হয়েছে। অস্ট্রেলিয়াতে হয়তো সরকার, ইলেকশন আসছে সামনে, সরকার চেঞ্জ হতে পারে, তখন একটু কনজারভেটিভ টাইপের পলিসি আসতে পারে। সো এখনো সুযোগ আছে অস্ট্রেলিয়াতে। যারা চিন্তাভাবনা করছেন তাদের জন্য বলছি, টিউশন ফিজ, শো মানি, ডকুমেন্টেশন, আদার্স এভরিথিং মিলিয়ে যাওয়া পর্যন্ত আপনার ইন্স্যুরেন্স, ভিসা ফিস, ফ্লাইটস এগুলো মিলিয়ে আপনি ২০ থেকে ২২ লাখ টাকার একটা বাজেট রাখলে যাওয়া পর্যন্ত আপনার পসিবল। এটা যদি আপনি স্পাউস সহ যান সেক্ষেত্রে আরও ১০ লাখ টাকা বাড়তি দেখাতে হবে। ঠিক আছে? আর ব্যাংক স্টেটমেন্ট ৩ থেকে ৬ মাসের হয়ে থাকে ইউজুয়ালি। সো আমরা সাজেস্ট করি, হ্যাঁ, এটা বাংলাদেশ থেকে যারা যায় তাদের জন্য সাজেস্ট করে থাকি, যদি সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হন তাহলে 55 লাখসের কাছাকাছি একটা ব্যাংকের স্টেটমেন্ট দেখাতে হবে। আর যদি স্পাউস সহ হয় সেক্ষেত্রে আরও ১০-১৫ লাখ টাকা এক্সট্রা দেখাতে হবে। সো এখন কি স্টেপস আপনি অস্ট্রেলিয়ার জন্য করে থাকবেন? ইউজুয়ালি নিজে করে থাকলে ডাইরেক্ট ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন। আর যদি এজেন্টের থ্রুতে করে থাকেন, অস্ট্রেলিয়া একটু এজেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি, এজেন্টদেরকে প্রায়োরিটি দেয়। সেক্ষেত্রে আপনারা এজেন্সিতে যে ইউজুয়ালি এজেন্সিটা চার্জ করে না, অনেকে আবার চার্জ করে। তো সেক্ষেত্রে সব ডকুমেন্টেশন দিয়ে তারা আপনার জন্য অফারের জন্য অ্যাপ্লাই করবে। অফার পেলে বা কন্ডিশনাল অফার দিতে পারে আপনাকে। আইএলটিএস কম আছে বা কোনো একটা ডকুমেন্ট মিসিং, সেগুলোর উপর বেস করে কন্ডিশনাল দিতে পারে। ওই কন্ডিশনাল ফুলফিল করে আপনি এরপরে ভিসার জন্য আগাবেন। সো এখানে জিটি ক্লিয়ারেন্সের একটা, জিএস ক্লিয়ারেন্সের একটা বিষয় আছে। সো এটা বেশি দিন হয় না ইন্ট্রোডিউসড হয়েছে। সো এখানে আপনাকে একটা ছোট ইন্টারভিউর মতো নেওয়া হয়। ওই ইন্টারভিউতে তারা আপনার প্ল্যানস, হ্যাঁ, এসওপি রিলেটেড প্ল্যানস এবং ওই যে আপনি সেখানে ফার্দার কি করবেন, শেষে চলে আসবেন কিনা এইসব বিষয়ে এবং আপনার ফাইন্যান্সিয়াল বিষয়ে কিছু প্রশ্ন করে থাকে। সো এটা ক্লিয়ার হয়ে গেলে বেশি দিন লাগে না ভিসা হতে আরকি। সো এই হলো মানে অস্ট্রেলিয়ার ওভারঅল বিষয়। এখনো পর্যন্ত স্পাউস সহ বা সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট যারা যেতে চাচ্ছেন তাদের জন্য একটা গুড অপশন আছে। আর আমি সেকেন্ডলি কথা বলবো মালয়েশিয়া নিয়ে। মালয়েশিয়াতে যারা যাচ্ছেন তারা জানেন যে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির মতোই খরচ সেখানে। আরও কম খরচও আছে কিছু ইউনিভার্সিটি। এভারেজে যদি ধরি ৪ বছরে আপনার টোটাল ৮ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা প্লাস মাইনাস খরচ যেতে পারে টিউশন ফিজে। আর লিভিং কস্ট মোটামুটি রিজনেবল আছে, ভালোই রিজনেবল। ঢাকার থেকে বা ঢাকার কাছাকাছি আপনি বলতে পারেন। ঢাকার এরকম একটা রিজনেবল কস্ট। সেখানে পার্ট টাইম ইউজুয়ালি অ্যালাউ নয়। বাট অনেকে ক্যাশ ইন হ্যান্ড করে, অন ক্যাম্পাসে কিছু জব করে, সেটা করে অনেকে সার্ভাইভ করছে আরকি। সো মালয়েশিয়াকে কেন চুজ করবেন? মালয়েশিয়া থেকে আপনি ক্রেডিট ট্রান্সফার করে ইউকে এবং অস্ট্রেলিয়াতে শিফট করতে পারবেন। মালয়েশিয়াতে ২ বছর পরে, বাকি বছর সেখানে, অথবা মালয়েশিয়াতে ৩ বছর পরে ফাইনাল ইয়ারগুলো ইউকে এবং অস্ট্রেলিয়াতে করতে পারবেন। এরকম কিছু ইউনিভার্সিটি আছে। তারপর যেটা যাব, যে কান্ট্রি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চায়না। চায়না নিয়ে সবাই জানেন ইউজুয়ালি আ সবথেকে বেশি স্কলারশিপ দেয় ওয়ার্ল্ডে এখন। 100% স্কলারশিপ দিবে চায়নাতে আপনার রেজাল্টের উপর বেস করে। তো এরপরে আপনার অ্যাকোমোডেশন স্কলারশিপ পাবেন। মানে এটার মধ্যে আপনি ৪ রুমের অথবা ৬ রুমের এরকম রুমে একটা বেড পাবেন। ঠিক আছে? সেখানে আদার ফ্যাসিলিটিস সবকিছু থাকবে। প্লাস আপনার যদি এক্সেপশনাল রেজাল্টস থাকে এবং এটা কন্টিনিউ করতে পারেন ইয়ার 1 এর পর থেকে,
তাহলে আপনি প্রতি মাসে একটা ভাতা পাবেন, ঠিক আছে? ভাতাটা ইউজুয়ালি মাস্টার্স স্টুডেন্টরা বেশি পায়, মাস্টার্স অ্যান্ড পিএইচডি, বাট ব্যাচেলার্স এক্সেপশনাল স্টুডেন্টস হলে তারাও কিন্তু পায়। সেটা প্রতি মাসে 30,000 টাকা থেকে 35-40,000 টাকা পর্যন্ত হতে পারে। সেটা দিয়ে আপনার খরচ অ্যান্ড এভরিথিং কিন্তু উঠে যাবে। সো চায়না ইজ এ গুড অপশন যারা কম খরচে ব্যাচেলর শেষ করতে চাচ্ছেন। যেমন ব্যাচেলর শেষ করতে আপনার টোটাল 6-6.5 লাখ টাকা যাবে নিজের খরচ বাদ দিয়ে, সবকিছু স্কলারশিপ এভরিথিং মিলিয়ে। এবং এরপর আপনি যদি উল্টা পেয়ে থাকেন, স্টিপেন্ড যদি পেয়ে থাকেন, তাহলে তো উল্টা আপনি পাচ্ছেন। সো এই হচ্ছে অবস্থা। আর এরপরে একটু ইউএসএ নিয়ে কথা বলবো। ইউএসএ নিয়ে যদিও এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসছে, অনেকে বলছে ভিসা রিজেক্ট হচ্ছে এসে, বাট বেসিক্যালি ওদের আপনার প্রোফাইল যদি আপনি ঠিক থাকে, হ্যাঁ, প্রোফাইল ঠিক, টাইজ ইন হোম কান্ট্রি ঠিক, আপনি সোশ্যাল মিডিয়ায় তেমন একটা অ্যান্টি ইউএস টাইপের কথাবার্তা যদি না বলে থাকেন, অ্যান্ড সেক্ষেত্রে আপনি অবশ্যই তাদের ভিসা নিয়ে খুব একটা সমস্যা হবে না। তাদেরকে বেসিক্যালি প্রুভ করতে হবে যে আপনি ইউএস এর জন্য একটা অ্যাসেট হিসেবে কাজ করছেন। অবভিয়াসলি টিউশন ফিস দিচ্ছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের উপর বেস করে, তাদের অনেকটা ইকোনমিটা স্ট্রংভাবে দাঁড়িয়ে আছে। ওয়ান অফ দ্য এক্সপোর্ট আর কি তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। সো সেক্ষেত্রে ইউএসের জন্য যারা যাচ্ছেন, যাদের লোন ফ্যাসিলিটিস প্রয়োজন, তারা কিন্তু একটা ইউএস বেসড ফাইন্যান্স কোম্পানির থেকে লোন ফ্যাসিলিটি নিতে পারেন। সেটার ব্যাপারে আমরা হেল্প করে থাকি। 10 বছরের কোলাটেরাল ছাড়া আপনি লোনটা পাবেন। ডিটেইলে কথা জানতে হলে আমাদেরকে অ্যাডমিন প্যানেলকে নক দেবেন। তো এরপরে কয়েকটা কান্ট্রি আছে, যেমন সাইপ্রাস, তারপর আছে লিথুয়েনিয়া। টিউশন ফিস একটু রিজনেবল আছে ইউরোপের দিকে। আর হচ্ছে আপনি সেই সব কান্ট্রিতে ইউরোপে ঢুকতে চাইলে, ইয়ার যদি অনেক গ্যাপ থাকে, সেক্ষেত্রে এই কান্ট্রিগুলো আপনার জন্য গুড অপশন হতে পারে। আর স্পাউস সহ আরেকটা দেশে ডেনমার্কে আপনি যেতে পারেন। সেখানে স্পাউসের শুধু ব্যাংকের স্টেটমেন্ট দেখালে হবে, কিন্তু যে মেইন অ্যাপ্লিক্যান্ট তার ব্যাংকের স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন হয় না। সো এই হলো অবস্থা। আর ফাইনালি যেটা বলবো ওটা হচ্ছে ইউকে, কানাডা, বা অন্যান্য যে দেশ, হাঙ্গেরি, সুইডেন, আরও কিছু কান্ট্রি আছে। এগুলো আপনারা ইউজুয়ালি জানেন, এগুলোর ব্যাপারে আমার ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমি দিয়ে দিব। আর লম্বা কথা বলছি না, সবার জন্য শুভকামনা। আপনাদের আইএলটিএস, পিটি, ডুওলিঙ্গো যে কোনো একটা থাকলে, অথবা এমওআই থাকলে, মাস্টার্সের ক্ষেত্রে ব্যাচেলার্সের এমওআই থাকলে, আপনারা দ্রুত সব ডকুমেন্টেশন নিয়ে অ্যাপ্লাই করার চিন্তা করেন। কারণ নতুন ইয়ার প্রতি বছর কিছু রুলস আস্তে আস্তে পরিবর্তন হয়। সো যত দেরি করবেন তত হচ্ছে আপনি পিছিয়ে যাবেন। সো বেস্ট উইশেস, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।